একটা নির্জন সাগর হঠাৎ গর্জে ওঠে স্পিডবোটের ইঞ্জিন, হাতে AK-47, চোখে শুধু টাকার লোভ। এটা কোনো সিনেমা নয়, এটা সোমালিয়ান জলদস্যুদের বাস্তব দুনিয়া। কে ছিল তারা, কেন সমুদ্রকে রক্তে রাঙ্গালো, আর কিভাবে শেষ হলো তাদের দাপট? চলুন জেনে নেই সেই সাগরের দানবদের আসল গল্প। 1990-এর দশকে গৃহযুদ্ধে ভেঙে পড়ে সোমালিয়া। নেই সরকার, নেই আইন, নেই ভবিষ্যৎ। স্থানীয় জেলেরা জীবিকা হারায়, আর সেই শূন্যস্থান পূরণ করে কিছু নির্মম নেতা। তারা তরুণদের অস্ত্র ধরায়, প্রতিশ্রুতি দিয়ে হোটেল টাকা। কৌশল ছিল মারাত্মক সহজ: ছোট স্পিডবোট, GPS, স্যাটেলাইট ফোন, আর হাতে শুধু বন্দুক। তারা চোখ বেঁধে জাহাজে উঠে ক্রুদের জিম্মি করত। তারপর শুরু হতো মুক্তিপণের খেলা। শুধু 2008 সালেই তারা আদায় করে প্রায় $100 মিলিয়ন। সাগরকে যেন তারা বানিয়েছিল এক বিশাল এটিএম। 2009 সালের এপ্রিল বিশ্ব কেঁপে উঠে MV ম্যার্কস অ্যালবামার ঘটনার জন্য। জলদস্যুরা দখল করে জাহাজ, কিন্তু ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস নিজের জীবন ঝুঁকিতে ফেলে ক্রুদের বাঁচান। তাকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় লাইফ বোটে। তারপর হাজির হয় মার্কিন নেভি। এক অসম্ভব কঠিন অপারেশনে নেভি সেল স্নাইপাররা একসাথে 3 জলদস্যুকে হেডশট করে মুক্ত করেন ক্যাপ্টেনকে। এই ঘটনায় পরে হলিউডে তৈরি করে ক্যাপ্টেন ফিলিপস সিনেমা, যা আজও জলদস্যু ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়। কিন্তু দুনিয়া চুপ করে থাকেনি। নেটো, ভারত, চীন, রাশিয়া সবাই পাঠায় যুদ্ধজাহাজ। শুরু হয় বিশাল সামরিক অভিযান, অপারেশন ওশেন শিল্ড। প্রতিটি জাহাজে রাখা হয় সশস্ত্র নিরাপত্তা বাহিনী। নোবেল পেট্রোল এত ঘন হয় যে জলদস্যুদের সাফল্যের হার একেবারে ভেঙে পড়ে। নেতাদের ধরা হয়, তার ফলে নেটওয়ার্ক ছিন্নভিন্ন হয়। তাহলে জলদস্যুরা কি পুরোপুরি শেষ? না, বড় আক্রমণ আর নেই, কিন্তু ছোটখাটো চেষ্টা মাঝে মাঝে শোনা যায়। সোমালিয়ায় এখন সরকার তুলনামূলকভাবে শক্তিশালী, তবে দারিদ্র্য ও অরাজকতা পুরোপুরি যায়নি। আজও যদি সুযোগ পায়, নতুন প্রজন্মের কেউ আবার সেই পথে হাঁটতে পারে। এই গল্প আমাদের শেখায়, দারিদ্র্য আর বিশৃঙ্খলা একদিন জন্ম দিয়ে দানবের, আর আন্তর্জাতিক ঐক্য পারে তাদের থামাতে। বন্ধুরা, সোমালিয়ান জলদস্যুদের রক্তাক্ত ইতিহাস কেমন লাগলো? আপনার মতামত কমেন্টে জানান।